বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আজ বৈঠকে বসছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। থাই সরকারের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিলেন দুই নেতা। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রপ্তানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। দেশে ফিরল জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ 7 বছরের শিশু মুসা। নেওয়া হলো সিএমএইচে। উন্নত চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি জানালেন চিকিৎসকরা। চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমানোর উদ্যোগ। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন। দেশেই উন্নত সেবা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ভোরের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে কথা বলেন তিনি। নতুন সভ্যতা গড়তে হলে চাকুরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। থাইল্যান্ড সফরের প্রথম দিনই দেখা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় থাই সরকারের দেয়া অফিসিয়াল নৈশভোজে পাশাপাশি চেয়ারে বসেন দুইজন। ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই ডিনারে মোদি ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। হাসিনা সরকার পতনের পর এটাই প্রথম সাক্ষাৎ। 5 আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কে। ফলে বিমস্টেকের এই ডিনারের দৃশ্য বেশ আলোচিত এখন। এদিকে থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিশ্বজুড়ে নেমে এলো যুক্তরাষ্ট্রের শুল্ক খরচ। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, চীন সহ 185টি দেশ ও অঞ্চলের পণ্যে ট্যারিফ বাড়ানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন 185টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। বাংলাদেশ বাদেও ভারতের পণ্যের উপর 26, পাকিস্তান 29, চীনা পণ্যে 34, শ্রীলঙ্কা 44, মিয়ানমার 44, ভিয়েতনামের পণ্যে 46% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।
এশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের পণ্যেও শুল্ক আরোপ করেন তিনি। বাদ যায়নি আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও। তালিকায় দেখা যায় বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ট্যারিফ বাড়িয়ে তার অর্ধেক করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকেন বিশ্ব নেতারা। পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক আরোপকে অত্যন্ত দুঃখজনক বলছে জাপান। এছাড়াও বিভিন্ন দেশ ও জোটের নেতারা শুল্ক আরোপের সমালোচনার পাশাপাশি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ধরনের রফতানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রফতানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে, সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রপ্তানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শই দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল, তার পরিবর্তে দ্বিগুণের বেশি শুল্ক আরোপ ভাবিয়ে তুলেছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরও কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। দ্বিতীয়ত বিকল্প বাজার খুব দ্রুত বিস্তার ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও গত 6 মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 2.55 বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আরব আমিরাত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে 3.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2024-25 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে বাংলাদেশ 26.79 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রফতানি করে, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল 24.21 বিলিয়ন মার্কিন ডলার। যদিও 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলো। পরের অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানি
রপ্তানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। 2022 সালে রেকর্ড 9.75 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল যুক্তরাষ্ট্রে। 2022 সালে কিছুটা কমে তা 8.5 বিলিয়নে এসে দাঁড়িয়েছিল। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে, এবং আমরা তোমাদের সাথে এই অফার তোমাদের দিচ্ছি। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। প্রায় 45 লাখ শ্রমিক সরাসরি এসব কারখানায় কাজ করছেন। তবে গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঢাকা। দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই এ ব্যাপারে আলোচনা চলবে। এছাড়া বিমস্টেক সম্মেলনে নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান তিনি। আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। উই উইল নেগোশিয়েট অ্যান্ড আই এম শিওর উই ক্যান ড্রাফট আউট দ্য বেস্ট ডিল। তো এটা আরও সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে। ভোরের সময় আরও থাকছে। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, 2 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ইলেকট্রনিক কালেকশন সিস্টেম। চলছে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া। গণহত্যার বিচার বানচালে ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারীর দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এমনকি নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না, বিচারের প্রতি ধাপে চমক থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। আগামী মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। 2টি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোসর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে, কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি, এটাও আমাদের একটা বড় বিষয় যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমে প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে যারা 2000 মানুষকে হত্যা ও 30,000 মানুষকে পঙ্গু করেছে, বাংলার মাটিতে তাদের বিচার হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে, যারা আবু সাঈদ বুকের বুকে গুলি চালিয়েছে, যারা বাংলাদেশের মাটিতে অজস্র অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, জুলাই বিপ্লবে 2000 মানুষকে শহীদ করেছে, 30,000 মানুষকে পঙ্গু করেছে, আমরা তাদের বিচার করব।
বাংলার মাটিতে তাদের বিচার করে সমস্ত দুর্নীতির কালো টাকা ছিনিয়ে এনে এই শৈলকুপার মাটি সহ সারা বাংলাদেশের উন্নয়ন করব। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলিতে আহত 7 বছরের শিশু বাসিত খান মুসা। বৃহস্পতিবার রাত 10:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিএমএইচে। গত বছরের 19 জুলাই মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদি মায়া ইসলাম সহ গুলিবিদ্ধ হন 2 জনই। পরদিন মারা যান দাদি। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 26 আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। পরে সবার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। উন্নত নিউরো রিহ্যাব এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য গত 22 অক্টোবর 2024 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহ্যাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহ্যাবিলিটেশনটা শিখে হয়তো বাসায় চলে যেয়ে বাকিটা ম্যানেজ করতে পারবে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশি রোগীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে চীনে। সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। একে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিদেশ নির্ভরতা নয়, দেশেই সব রোগের চিকিৎসা নিশ্চিতের পরামর্শ তাদের। বাংলাদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। এরই মধ্যে গত 10 মার্চ চিকিৎসা পেতে চীন রওনা হন একদল বাংলাদেশি। এর মাধ্যমে বাংলাদেশি রোগীদের জন্য খোলে সম্ভাবনার নতুন দুয়ার। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জটিল রোগের চিকিৎসায় মানুষ সবসময়ই বিদেশ নির্ভর, তবে দেশেই সব রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ তাদের। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ব্যবস্থা গড়ে তোলা, যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। একবার যদি বাংলাদেশে হেলথ সেক্টর তৈরি হয়, তখন এই যে আমাদের হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। সেই জায়গায় আমার মনে হয় নজরটা দেওয়া দরকার। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। আমার পেশেন্ট কুনমিংয়ে যাচ্ছে সেটা আমি মনে করি না যে ঠিক হতে পারে। আপাতত যেহেতু আমাদের হেলথ সেক্টর খারাপ, এটার উপরে জোর দেওয়া উচিত, সেটা হলো চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে। কারণ ভারত এখানে করবে না, কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস, কিন্তু চীনের তো কোনো লস না। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে, তাদের স্কিলটা, তাদের ট্রেনিংটা আমাদের লোকজন এখানে পেয়ে যাচ্ছে। সো নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে রাদার দ্যান ফ্লাইং টু আদার কান্ট্রিজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আগ্রহ প্রকাশ করেছে তারা এই ক্ষেত্রে ইনভেস্ট করতে, বা হেলথের কোথায় কোথায় হবে, কি ধরনের, সেগুলো এখনো কাজ করা হয়নি। মন্ত্রণালয়গতভাবে অবস্থানটা
হচ্ছে বিকল্প দেশ করার বদলে আমরা যে সকল চিকিৎসার জন্য বিদেশে যাই সেগুলো সুবিধা দেশে আমরা স্থাপন করতে ইন্টারেস্টেড। দরকার হলে সেক্ষেত্রে আমরা সহায়তা নিয়ে করবো, বাট সেটা তৈরি হতে তো 3 থেকে 5 বছর সময় লাগবে, কিন্তু আমরা এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে $250 মিলিয়ন অনুদান দেবে চীন, যার মধ্যে 150 মিলিয়ন কারিগরি সহায়তা ও 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে কর্মজীবী মানুষেরা তাদের জীবিকার টানে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। আমি আছি এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজ ভোর যে রাত 3টা থেকে, গভীর রাত 3টা থেকে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি এবং এখানে আসার পর থেকে আমি দেখেছি যে আধা ঘন্টা বা 40 মিনিটের ব্যবধানে একটি করে লঞ্চ আসছে। যদিও ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু একই সাথে 5 থেকে 7টা লঞ্চ ভিড়েছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং প্রায় প্রতিটি লঞ্চেই বেশ ভালোই যাত্রী ছিল। মাঝারি লঞ্চগুলোতে কোনো লঞ্চে পরিপূর্ণ যাত্রী ছিল, তবে উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এক্ষেত্রে লঞ্চ টার্মিনালে যারা দায়িত্বরত রয়েছেন বা যারা পূর্ব অভিজ্ঞতা যাদের আছে তারা বলছেন যে যেহেতু আজকে শুক্রবার, আজকে রাতে বা আগামীকালকে একটি বড় দল হয়তো রাজধানীতে ফিরবেন যারা ঈদের ছুটিতে গিয়েছিলেন। আর আজকেও অনেকে ফিরেছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের অফিস হয়তো আগামীকালকে থেকেই খুলে যাবে। কেউ ব্যবসায়ী তারা বলছেন আজকে থেকেই তাদের দোকানপাট খুলে যাবে, সে কারণেই তারা ফিরতে বাধ্য হয়েছেন। তারপরেও একটি লম্বা ছুটি অনেকে কাটিয়েছেন এবার ঈদের ছুটিতে এবং সার্বিক যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যাওয়ার সময়ও তারা খুব সুন্দরভাবে আরামে লঞ্চে করে তাদের গন্তব্যে পৌঁছেছিলেন এবং আজ যখন ফিরেছেন তখন যাওয়ার সময়ও যতটুকু ভিড় হয়েছিল তার চেয়ে আরও কম ভিড় তারা পেয়েছেন এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথেই তারা এসেছেন। এক্ষেত্রে ভাড়ার বিষয়টিতে তারা বলেছেন যে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো ঘটনা তাদের সামনে আসেনি। প্রত্যেকটি লঞ্চেই ন্যায্য ভাড়া বা পূর্ব নির্ধারিত যে ভাড়া সে ভাড়া দিয়েই তারা এসেছেন, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো ঘটনা ঘটেনি, যেটি আসলে বিভিন্ন সময়ই একটি বড় অভিযোগ ছিল যে ঈদের সময় লঞ্চগুলো বা যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তো সেই অভিজ্ঞতাটি আসলে এবার পাইনি। এই যে দেখতে পাচ্ছেন মানুষ যারা ফিরছেন, লঞ্চ থেকে নামছেন, অনেকেই আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের সন্তুষ্টির কথা জানাচ্ছেন যে ভালো একটি জার্নি তারা করেছেন। সব মিলিয়ে বলা যায় যে এবার আসলে লঞ্চ যাত্রাটি অত্যন্ত চমৎকার ছিল। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রত্যেকটি লঞ্চে 2 বা 4 জন আনসার সদস্য মোতায়েন ছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমৎকার ছিল। আমরা এখনো পর্যন্ত একজনকেও পাইনি যিনি আমাদের কাছে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ করেছেন। সব মিলিয়ে প্রত্যেকেই বলছেন যে খুবই চমৎকার একটি ঈদ যাত্রা এবার তারা করেছেন এবং এবার সার্বিকভাবে ঈদটা তাদের অত্যন্ত সুন্দরভাবে কেটেছে। তো ঈদে যাওয়ার সময় যে উচ্ছ্বাস নিয়ে তারা গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই ফেরার সময় কিছুটা মন খারাপ প্রত্যেকেরই, কারণ পরিবার পরিজন ছেড়ে বা খুব কাছের মানুষজনকে ছেড়ে তাদের আসতে হয়েছে। যাওয়ার সময় কাছের সেই মানুষগুলোকে পেয়ে একসাথে ঈদ করার যে আনন্দ, সে আনন্দ ছিল চোখে মুখে। আমরা দেখেছিলাম এবং কথা বলেছিলাম অনেকের সাথে, তারা বলেছিলেন যে সদরঘাটে আসতে দীর্ঘ যানজট পোহাতে হয়েছিল অনেককে এবং একই সাথে তারা বলেছিলেন যে এই যে কষ্ট করে সদরঘাটে এসছেন তা সত্ত্বেও তারা সদরঘাটে পৌঁছেছেন এবং লঞ্চে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবেন। হয়তো কয়েক ঘন্টা পরে তারা তাদের পরিজনদের দেখতে পাবেন। এই যে একটি আত্মতৃপ্তি তাদের মধ্যে আমরা পেয়েছিলাম যে শত কষ্ট সত্ত্বেও
তারা আনন্দের সাথে ঈদ যাত্রা করছেন এবং আনন্দের সাথে পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করবেন এমনটি তাদের আশা ছিল এবং সে কারণে তাদের মধ্যে সেই আত্মতৃপ্তিটি আমরা দেখেছিলাম। আজকেও অবশ্য অনেকে যারা ফিরেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে অত্যন্ত তৃপ্তির সাথেই তারা তাদের ঈদটি কাটিয়েছেন এবং ঈদ যাত্রাটি বলাই বাহুল্য যে এবার অত্যন্ত চমৎকার ছিল। রাজধানীতেও যারা ঈদ করেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন যে আসলে ঈদের আনন্দটি এবার ভিন্ন রকমের ভাবেই তারা ঈদ করেছেন। কোনো ধরনের নিরাপত্তা ইস্যু তারা ফেস করেননি এবং যে নিরাপত্তা ইস্যুটির কথা এই লঞ্চ যাত্রীরা বারবার করে বলেছেন যে এবার যে তারা লঞ্চে গিয়েছেন বা লঞ্চে করে ঢাকায় ফিরেছেন অত্যন্ত নির্বিঘ্নের সাথেই তারা যেতে পেরেছিলেন এবং ফিরেছেন। সব মিলিয়ে একটি চমৎকার ঈদ যাত্রা তাদের হয়েছে। তো আজ তারা ফিরছেন এবং এখানকার যেটি বলছিলাম যে একটি বড় গ্রুপ যারা ঈদে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তারা হয়তো আজ রাতে রওনা করবেন। আগামীকাল ভোরে একটি বড় ধরনের চাপ পড়বে সদরঘাটে এমনটি বলছিলেন। এই সদরঘাটে যে সকল ব্যক্তিরা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে সদরঘাটে নানান কাজকর্ম করেন বা বিআইডব্লিউটি এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, যাদের একটি অভিজ্ঞতা আছে যে এই ঈদ যাত্রায় কী পরিমাণ মানুষজন যাওয়া আসা করেন, কী পরিমাণ মানুষ কোন সময়টিতে ফেরেন। তো এবার সব মিলিয়ে একটি বড় ছুটি আপনারা জানেন যে ঈদে মানুষজন পেয়েছিল, যদিও এই একই সাথে সবার ছুটি হয়নি। কারো ছুটি কেউ 9 দিন ছুটি পেয়েছে, কেউ বা 7 দিন ছুটি পেয়েছে, কেউ বা যারা ব্যবসায়ী অনেকে চাঁদ রাতে তাদের ব্যবসা বাণিজ্য শেষ করে পরদিন অর্থাৎ ঈদের দিন ভোরে রওনা দিয়েছিলেন বা চাঁদ রাতে রওনা দিয়েছিলেন। এভাবে করে ভাগে ভাগে মানুষজন যাওয়ায় খুব বেশি চাপও আসলে লঞ্চে আমরা দেখিনি। আমরা এর আগে অন্যান্য বছর যেমনটি দেখি যে লঞ্চে উপচে পড়া ভিড়, ছাদে প্রচুর লোক, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অত্যন্ত অনিরাপদভাবে যে লঞ্চ যাত্রার চিত্র বিভিন্ন সময় আমাদের চোখে পড়তো, এবার আসলে সেই চিত্রটি অনেকটাই কম দেখেছি আমরা। একেবারেই দেখিনি এমনটিও বলা যায় না। ছোটোখাটো কিছু লঞ্চে আমরা দেখেছিলাম যেই জায়গাগুলোতে আসলে লঞ্চের পরিমাণ কম বা যেই পথে লঞ্চের আকারগুলো খুব বেশি বড় নয় সে সকল লঞ্চে কিছু লঞ্চে আমরা দেখেছিলাম যাত্রী বোঝাই হতে। তাও এটি আসলে অন্যান্য সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য ছিল। এবার প্রশাসনও বা কর্তৃপক্ষ আমরা বলবো যে অনেকটাই সতর্ক ছিলেন। আমরা সদরঘাটে ঈদ যাত্রার নিউজ যখন কভার করতে এসেছিলাম আমরা দেখেছিলাম যে তারা টহল দিচ্ছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক দলও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোনো লঞ্চ যদি অতিরিক্ত যাত্রী বোঝাই করে বা অতিরিক্ত ভাড়া আদায় করছে এ ধরনের অভিযোগ যদি তারা পান তাহলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা যেদিন একদিনের কথা বলতে পারি যে যেদিন আমরা ঈদের 2 দিন আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিউজ কভার করছিলাম ঈদ যাত্রার, সে সময় নৌ পরিবহন উপদেষ্টা তিনি এসেছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন যে একটি লঞ্চকে জরিমানা করা হয়েছিল অতিরিক্ত বোঝাই করার জন্য। এই দেখতে পাচ্ছেন একটি বড় লঞ্চ প্রিন্স আওলাদ 10 যেটি মূলত ঢাকা বরিশাল রুটের একটি লঞ্চ। সেই লঞ্চটি এইমাত্রই ঢাকার লঞ্চঘাটে এসে পৌঁছেছে আর হয়তো মিনিট খানেকের মধ্যেই লঞ্চটি ভিড়বে এবং এখানকার যাত্রীরা যারা দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন যে লঞ্চটি কখন এখানে পল্টনে ভিড়বে এবং তারা লঞ্চ থেকে নামবেন, তাদের যার বাসায় তারা যাবেন বা যার যেখানে যাওয়ার সেখানে যাবেন। এই জন্য তারা অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন লঞ্চগুলোর ডেকে। এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে আসলে উপচে পড়া ভিড় বলতে সেটি কিন্তু এখানে অনুপস্থিত। খুব একটি অস্বাভাবিক চিত্র নয় যে পরিমাণ মানুষজন আছে, এটি আসলে বলা যায় না যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের এমন কোনো ঘটনা ঘটেছে। মাঝারি মানের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো অধিকাংশ লঞ্চে এ ধরনের দৃশ্যই আমরা দেখেছি এবং যেমনটি বলেছিলাম তার পর থেকে এখন পর্যন্ত অন্তত 15টি লঞ্চ ভিড়েছে এবং প্রায় প্রতিটি লঞ্চেই কম বেশি যাত্রী ছিলেন যারা ঈদের ছুটি কাটিয়ে তাদের জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন এবং তারা বলছেন যে তাদের আসলে ছুটি শেষ যে কারণে তারা ফিরেছেন। আবার কেউ বলছেন হয়তো একদিন ছুটি আছে কিন্তু একটি দিন তারা সেই ধকল কাটিয়ে উঠতে চান। এই ঈদের সময় অনেকেই আসলে নিরবিচ্ছিন্নভাবেই এখানে সেখানে গিয়েছিলেন, সব মিলিয়ে রেস্টলেস একটি অবস্থায় ছিলেন। তারা বলছেন যে একটি দিন রেস্ট নিয়ে আগামীকাল থেকে তারা তাদের কাজে যোগ দিবেন, যে কারণে একটা দিন হাতে রেখেই তারা ফিরেছেন। তো যেটি বলছিলাম যে মূলত আগামীকালই একটি বড় ধরনের চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যেতে পারে, অর্থাৎ বড় ধরনের যাত্রীদের যেই সমাগম সেটি আগামীকাল দেখা মিলতে পারে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এই ছিল ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরা মানুষজনের যে সর্বশেষ তথ্য, সে তথ্যটি আমার কাছে।
সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রায় 2 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শিগগিরই পরীক্ষামূলক এ সেবা সবার জন্য উন্মুক্ত হবে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় তৈরি হয় বিশাল জট। টোল পরিশোধের জন্য লম্বা এই লাইন ঈদযাত্রা ছাড়াও মাঝে মধ্যেই তৈরি হয়। এতে হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা। সময় অপচয় ছাড়াও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ের বুথ চালু থাকলেও এখনও উন্মুক্ত হয়নি। তাই মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। উভয় প্রান্তে সেতুর প্রবেশ পথের 15 বুথের 2টি ডেডিকেটেড বুথ সহ 4টিতে এই সুবিধা এখন সচল। তবে দীর্ঘদিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের। টোলের দীর্ঘতির কারণে আমাদের যাতায়াত ক্ষেত্রে আমরা সুফল ভোগ করতে পারতাছি না। এখানে একটা ডিজিটাল ব্যবস্থা তৈরি হোক, ক্যাশলেসের ব্যবস্থা হোক, তাহলে মানুষের বিড়ম্বনা হবে না, গাড়িরও বিড়ম্বনা হবে না। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন হয়েছে এবং চুক্তির পর্যায়ে চালু আছে। এটি হওয়ার পরেই জাস্ট সিস্টেমের সাথে মার্জ হয়ে গেলে এটা চালু হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে ইটিসিএস স্বয়ংক্রিয় টোল আদায়ের সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। তবে 5টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শীঘ্রই মিলবে এর সুফল। কিছু কিছু গাড়ি রেজিস্ট্রেশন যারা করেছে সেগুলো তারা টোল ক্যাশলেস হিসাবে ইলেকট্রনিক নগদ টাকা না দিয়ে পারাপার করতে পারছে। 2023 সালের জুলাইয়ে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। 3 মাস পরই উন্মুক্ত করার ঘোষণার কথা ছিল। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 2.5 বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। এতে টোল পরিশোধে তৈরি হয়েছে নানা রকম চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ার টোল প্লাজা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চতুর্থ দিনও আনন্দ উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ সিংহ দেখতে চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। ড্রিম হলিডে পার্কে সমান তালে নাচ গানে মাতোয়ারা বিনোদন প্রেমীরা। লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে পাহাড়েও ঢল নেমেছে পর্যটকের। বইয়ের পাতার ছবিগুলো ধরা দিল বাস্তবে। চোখের সামনে মস্ত বড় বাঘ সিংহ দেখে চোখ যেন ছানা বড়া। আমার বাঘ দেখে সব থেকে বেশি ভালো লাগছে। সিংহ, হাতি, বান্দর এবং বালক দেখছি। আমার জীবনের ফার্স্ট মিরপুর চিড়িয়াখানা আসতে পেরেছি। সন্তানকে আনন্দ দিতে এক চুলো কার্পণ্য নেই বাবা মায়ের। ঈদ আনন্দের মাঝেই পশু পাখির সঙ্গে পরিচয় করাতে তাই নিয়ে আসেন চিড়িয়াখানায়। নতুন নতুন প্রাণী দেখবে, সেগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা হবে, এই জন্য আর কি নিয়ে আসা বাচ্চাকে পরিচিত করা। আমার বেবিকে নিয়ে আসছি, ছোট বাচ্চা তো, ওর খুশির জন্যই আসা। বাচ্চাদের সেখানে ঘোরা উচিত, সবাই অনেক প্রাণী সম্পর্কে জানবে। যান্ত্রিক নগরীর ক্লান্তি ক্লেশ দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ঈদের লম্বা ছুটি মোক্ষম সময়। সুযোগ লুফে নেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়িতে ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে আবাসিক হোটেলের 80% বেশি রুম। খুলনা ও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদের বন্ধে সবাই আসছে, ফ্রেন্ডরা এখানে ঘুরতে। প্রথম আসছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, তো এবারে আসতে পারছি। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। আমি পরিবার নিয়ে এসে খুব আনন্দ উপভোগ করছি। অনেক ভালো লাগছে আমার। সবার সাথে ঘুরে, সবার সাথে ডান্স করে আমাদের খুব ভালো লাগতেছে। তবে ফ্যান্টাসি কিংডমে ঈদের প্রথম 3 দিন নাচ গানে উৎসব মুখর পরিবেশ থাকলেও চতুর্থ দিনে ভিড় ছিল তুলনামূলক কম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। দীর্ঘদিন মেরামত না করায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দারা। ঝড়ে অধিকাংশ ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় পলিথিনের সঙ্গে ইট দিয়ে পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন তারা। এখন একটু বৃষ্টিতেই ভিজে যায় বিছানাসহ আসবাবপত্র আর শিক্ষার্থীদের বই খাতা, বাড়ে ভোগান্তি আর কষ্ট। যদিও বরাবরের মতো নতুন ঘর নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
পূর্ব আলিপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান মাথা গোজার ঠাঁই না থাকায় 14 বছর ধরে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের সরকারি গুচ্ছ গ্রামে। ঝড়ো বাতাসে 4 বছর আগে উড়ে গেছে তার ঘরের চালা। পলিথিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানাসহ ঘরের আসবাবপত্র। পরিবারে 7 সদস্য নিয়ে এখন চরম দুর্ভোগে তিনি। গদর ভাঙাচোরা ঘরে থাকতে বৃষ্টি নামলে গদর সব ভিজা যায়। টিন টুন সব আলগা, জোরে বাতাস আসলে টিন এক হিসেবে নিয়ে যায়। একই অবস্থা বসবাসরত অধিকাংশ পরিবারের। এখানকার বাসিন্দাদের কেউ দিনমজুর শ্রমিক, আবার কেউ ভ্যান চালক। নিজের ঘরবাড়ি না থাকায় সরকারি এই গুচ্ছ গ্রামে তাদের শেষ ঠিকানা। কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক। বাঙ্গা দিয়ে পানি পড়ে, ঘরে থাকতে পারি না, সমস্যা এটা বেশি। ঘর দিয়ে পানি জোয়ারে মানে কাদা হইয়া রাস্তা থেকে ঘরে অনেক অসুবিধা হয়। চোরাই সে হিন্দা ভাঙ্গা না, হুন্দা ভাঙ্গা নাই, আমি কি করুন, চোরের ভয়ে থাকি। সরকার তো বলে দিতে আছি, আমরা আইতে আছি, মানুষ তো আহে কথা নাই, এবার তো দেয় না, আমরা আশায় তো আছি। ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে জানিয়ে শিগগিরই মেরামতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত আমরা এটা মেরামত এবং সংস্কারের উদ্যোগ নেই, অথবা নতুন করে উদ্যোগ নেই, যে কোনো একটা পদক্ষেপ আমরা নিব বলে আমরা প্রত্যাশা রাখি। কালকিনির খাসেরহাটের এই গুচ্ছ গ্রামটি 2004 সালে নির্মাণ করা হয়। এখানকার 24টি ব্যারাকে 240টি ঘর রয়েছে। বসবাসের অনুপযোগী হওয়ায় বসতঘর রেখে অন্যত্র চলে গেছেন অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, শুধু আশ্বাসের বাণীতে আটকে আছে গুচ্ছ গ্রামের নতুন ঘর নির্মাণের কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। প্রকল্পের মেয়াদ 6 মাস থাকলেও শেষ হয়েছে মাত্র 38% কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত কিশোরগঞ্জের নোয়াগাঁও চাতলপাড় সেতু নির্মাণ। এ নিয়ে কোনো সমাধান না দিতে পারলেও যথাসময়ে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা নদীতে চলছে নির্মাণযোগ্য পাকা অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মাঝে মেঘনা নদী। যোগাযোগ সহজ করতে 2022 সালে এই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ পাকা সেতু নির্মাণ শুরু করে সরকার। চলতি বছরের 15 অক্টোবর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র 38%। সংশ্লিষ্টরা বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাজ। আমরা অনেক উপকার হয়েছে। যেমন সিলেট যাইতে আমাদের একদিনের উপরে সময় লাগে, আলহামদুলিল্লাহ ব্রিজটা হইলে আমাদের 4 ঘন্টায় আমরা সিলেট যেতে পারবো। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেটা মূল সমস্যা হলো অধিগ্রহণ। জমি অধিগ্রহণটা হইলে আমাদের এই সমস্যা হয়তোবা সামনে আর ফেস করা লাগবে না। তবে অধিগ্রহণ জটিলতার কোনো সমাধান দিতে না পারলেও যথাসময়ে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারবো। আর কাজটি শেষ হলে হাওড়বাসী তার দীর্ঘদিনের স্বপ্ন সারা বছর যাতায়াত করতে পারবে। নোয়াগাঁও চাতলপাড় সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 177 কোটি 51 হাজার টাকার বেশি। বর্তমানে সেতুর 28টি পিলারের মধ্যে শেষ হয়েছে 16টির কাজ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আইন অমান্য করে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে চলছে 3 চাকার যান। এতে ব্যাহত হচ্ছে বড় যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। আর এর প্রতিরোধে নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার হালকা যান। বিভিন্ন বাঁকে ঝুঁকি নিয়ে ইউটার্ন করছে যানবাহনগুলো। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বেশিরভাগ এলাকায় চলাচল করছে 3 চাকা যানবাহন। এতে ব্যাহত হচ্ছে বড় যানবাহন চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। যান চালক ও এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে এসব যানবাহন চলাচল করলেও কোনো কার্যক্রম নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শীঘ্রই সড়কের শৃঙ্খলা ফেরানোর দাবি তাদের। 3 চাকার গাড়িগুলো চললে আমাদের অসুবিধা হয়, অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় ওদের কারণে, কিন্তু ওদের হরেন দিলে ওরা চাপে না। অনেক সময় অটোগুলি এমনভাবে ঢুকে যায়, পিছন থেকে গাড়ি কন্ট্রোল করতে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। রিক্সা, অটো, সিএনজি এগুলা তো হাই রোডে চলা নিষেধ, এরাও হাই রোডে আসতেছে, পুলিশের তৎপরতাটা কম। অবশ্য এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ট্রাফিক পুলিশ। বিভিন্ন গাড়িতে বিভিন্নভাবে এই 3 মাসে অনেক মামলা করেছে। মামলা দেওয়ার অর্থ কি, তাকে
মানে এটা আইনের আয়ত্তা না। যখন সে আইনের আয়ত্তা থাকবে তখন সে ড্রাইভিংটা স্লো করবে, হাইওয়ে রাস্তা ওভারটেকিংটা করবে না, তাহলে কিন্তু দুর্ঘটনা কম হবে। আমরা চেষ্টা অব্যাহত রাখতেছি, ইনশাল্লাহ হাইওয়ে রুট এমনিতেই মানে যানজট মুক্তই থাকে, তো কিছু অটো বিশুপ মানে গমনাগমন করে যেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, এগুলো আস্তে আস্তে হয়তো বা কমে যাবে। পুলিশের দেওয়া তথ্য মতে চলতি বছর জেলায় ছোট বড় বৃষ্টি দুর্ঘটনায় 10 জন নিহত ও 60 জন আহত হয়েছে, যার বেশিরভাগ 3 চাকার যানের কারণে হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফরিদপুরে গেল 5 বছরে তামাকের চাষি বেড়ে হয়েছে দ্বিগুণ। কৃষকরা বলছেন ঝুঁকি কম, লাভ বেশি, তাই তামাক চাষে ঝুঁকছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি তামাকের হাত থেকে বাঁচাতে অন্য ফসল আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যে জমিতে একসময় ধান শাকসবজি চাষ হতো, সেই জমি এখন তামাকের দখলে। বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রাম সহ ফরিদপুর জেলা জুড়েই দেখা মিলে এমন দৃশ্যের। কৃষকরা জানান অন্য ফসল চাষের তুলনায় ঝুঁকি ও খরচ কম, লাভ বেশি, তাই তারা ঝুঁকছেন তামাক চাষে। ক্ষেত থেকে তামাক পাতা কেটে নিজেদের বাড়িতে তৈরি করা চুল্লিতে 48 ঘন্টা শুকানোর পর সংরক্ষণ করেন চাষিরা। পরে সিগারেট কোম্পানির প্রতিনিধি এসে তা নিয়ে যান। প্রতি কেজির বর্তমান মূল্য 260 টাকা। চাষাবাদের শুরু থেকেই কোম্পানির পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও নগদ অর্থ। সব দিকতেই সুযোগ সুবিধা আছে আমাদের, এই কারণে আমরা এটা চাষ করতেছি। প্রত্যেকটা অঞ্চলে যেভাবে এটা চাষাবাদ থাকে, আমাদের অঞ্চলে এটা একটা চাষাবাদের মতন। স্থানীয়দের অভিযোগ, তামাক চাষের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। জমিটার উর্বরতা দিন দিন হারাচ্ছে, প্রচুর পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, রেসপিরেটরি বিভিন্ন ডিজিজ এবং ক্যান্সার জাতীয় রোগ তাদেরও হয়। বাস্তবতা আমলে নিয়ে অন্য ফসল আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করছি যে তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য। কৃষি বিভাগের তথ্য 2021-22 অর্থ বছরে জেলায় তামাক আবাদ হয় 10 হেক্টর জমিতে, আর চলতি বছর হয়েছে 18 হেক্টর জমিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ গেছে ময়মনসিংহের এক যুবকের। এই মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ছেলের ছবি হাতে নিয়ে মায়ের কান্না থামছেই না, বারবার মূর্ছা যাচ্ছেন ফিরোজা খাতুন। এটাই আমার বুদ্ধিমতী ভূত গো, এটাই আমার 7,000 ধন গো। আমার ভাইয়ের লাশটা আমি চাই, এই স্যার আমাদের কথা শুনেন। আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। 27 রোজার দিন ওর উপরে বম পড়ছে, একবার তছনছ হইয়া মারা গেছে। গত মঙ্গলবার ইয়াসিনের এক সহযোদ্ধা ইয়াসিনের মৃত্যুর খবর জানায় তার পরিবারকে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। দেশে চাকরি হয়েছে না, না হওয়ার পরে তার বিদেশ পাঠাইছে কোম্পানির বিষাতে, সেখানে যায় তো কিছু উন্নতি করার আগেই সে দুর্ঘটনা ঘটে গেছে। লাশটা যেন পৌঁছায় দেয় এবং তার পরিবারটা যেন দেখে। সরকারের কাছে পাশাপাশি হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকল আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু অবহিত হলাম, এটা বিধি মোতাবেক যেভাবে এটা প্রসেস করতে হয় কিংবা ব্যবস্থা নিতে হয় এবং তাদের সাহায্য সহযোগিতা যেভাবে করতে, আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে। 9 বছর আগে মারা যায় ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার শেখ। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিনকে নিয়ে ছিল দারিদ্রতার সংসার। ইয়াসিন ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে 2022-23 সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও ঢাকায় ফেরার খবর।
এবার পাটুরিয়া দৌলতদিয়া হয়ে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। এই যে ঈদের যে যাত্রা, ফিরতি যাত্রা, তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা আসলে যে দীর্ঘ ছুটির পর মানুষ কিন্তু আবার কর্মমুখী হচ্ছে। সেই ক্ষেত্রে এই সকালের দিকটা একটু কম থাকলেও সময় গণনের সাথে সাথে সেটা কিন্তু বাড়ছে। যদিও রোববারের কর্মদিবস রয়েছে, এটা আজ ছুটির দিন, আগামী দিনও ছুটির দিন, তাই মানুষ কিন্তু একদম স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে একদম নিরিবিলে নির্বিঘ্নে এবং স্বস্তি নিয়ে কর্মমুখী হচ্ছে। আমরা যারা এখানকার যাত্রী রয়েছে কর্মমুখী, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে সকালের মৃদু মৃদু বাতাস এবং হালকা শীতে এই ভ্রমণটা খুবই আরামদায়ক হচ্ছে। আমরা দেখছি পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডের যে কটি ফেরি রয়েছে তাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নিরাপদে যাত্রীদের পার করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ সময় গণনের সাথে সাথে যাত্রী এবং যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার বিআইডব্লিউটিসি এবং টিএ কর্তৃপক্ষের সাথে। টিএ এবং টিসি কর্তৃপক্ষ বলছে যে কয়টি ফেরি এবং লঞ্চ এবং স্পিড বোট রয়েছে তা দিয়ে এই যাত্রা, ফিরতি যাত্রা সম্পূর্ণ করা সম্ভব হবে এবং যাত্রাটা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। বাইকেরও আমরা লক্ষ্য করছি, বাইক নিয়েও কিন্তু অনেকেই ঘাট পার হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি, এখানে যারা প্রশাসন রয়েছে তাদের একটু ঢিলাঢালা দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাদের কিন্তু আমরা এই ঘাট এলাকাতে তেমন বেশি লক্ষ্য করছি না ঈদের পরবর্তী সময়ে ফিরতি যাত্রা। তবে এই সংখ্যাটা ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়বে এবং প্রশাসনিক কর্মকর্তাদের যে পদচারণা বা তাদের নিয়ম কারণের যে কঠোরতা তাও কিন্তু বৃদ্ধি পাবে, যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করবে বলে আমরা আশা করছি। সেই ক্ষেত্রে ঘাট এলাকাতে প্রত্যেকটি যারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, বিশেষ করে টিএ কর্তৃপক্ষ বলছেন যে এই যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের যে ছুটি, নির্ধারিত যে ছুটি তা কিন্তু বাতিল করা হয়েছে। এই বাতিল করার কারণে তারা কিন্তু এই ঈদটা এই ঘাট এলাকাতে বা মহাসড়ক এলাকাতেই যেখানে তাদের নিয়োগ করা হয়েছে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছে। তাদের একটি আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে ঈদের যে খুশিটা ভাগাভাগি করার জন্য মানুষকে যে সেবা দেওয়া, এটাও কিন্তু একটি আনন্দের মধ্যে তারা নিয়েছে, যার জন্য কিন্তু তারা বলছেন বলে আমরা বিআইডব্লিউটিএ এবং টিসি বিশেষ করে এবং জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন তারাও কিন্তু ছুটি বাতিল করা এটা বিশেষ কারণে এই ঈদ যাত্রা মানুষের যে আনন্দ ঘন পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে যাতে গন্তব্যে পৌঁছাতে পারে তাদের জন্য যে কাজ করা, এটাও একটি ভালো দিকে বলে তারা বিবেচনা করছে। তবে সকলের চোখে মুখে কিন্তু আনন্দটা আমরা ছোঁয়া দেখছি। সকলেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু ছুটি পালন করছে এবং কর্মমুখী হচ্ছে। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। মুন্সিগঞ্জে মীরকাদিম মাছের আড়তে রূপালী ইলিশের ঝিলিক। ঈদের ছুটিতে ইলিশ ছাড়াও খাল বিলের তাজা মাছ এবং হিমায়িত সামুদ্রিক মাছেরও বেচা বিক্রিও চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। চৈত্রের ভোরেই কিন্তু ধলেশ্বরী তীরের যে সর্ববৃহৎ আড়ত, সেখানে কিন্তু হাটটাকে বেচা কিনা চলছে নানা ধরনের মাছের। আর এই জাতীয় মাছ ইলিশ ঘিরে কিন্তু উপচে পড়া ভিড়। কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু শুনে অনেক ক্রেতাই বিস্মিত যে 2800 টাকা কেজি দরে কিন্তু এখানে ইলিশ বিক্রি হচ্ছে এবং এই ইলিশের যে সরবরাহ সেটি তারা বলছেন যে অপেক্ষাকৃত কম এবং সেই কারণেই দাম বেড়েছে। তবে যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে এই যেই অনুযায়ী বাজারে ইলিশ দেখা যাচ্ছে যে চারিদিকে রূপালী ইলিশের ঝিলিক, সেই অবস্থায় কিন্তু তারা বলছেন যে সরবরাহ ঠিক
থাকলেও সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে দিয়েছে এবং সপ্তাহ আগে কিন্তু এই ইলিশের দাম ছিল 2500 টাকা কেজি, তো 300 টাকা কেজিতে দর বেড়েছে এবং ঈদের ছুটির কারণে কিন্তু অন্যান্য মাছের দামও বাড়তি এবং এখানকার যে খাল বিলের নদী নালার বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে তাজা মাছ উঠেছে। একই সঙ্গে যে এই দেশের অন্তত 15 জেলা থেকে এখানে মাছ এসেছে এবং এখানকার যে 45টি আড়ত, সেই আড়ত ঘিরে কিন্তু পাইকারি যে মাছ, সেই পাইকারি দরে মাছ বিক্রি হচ্ছে এবং এখানকার যে মাছের আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে চৈত্রের দিকে মাছের বিভিন্ন রকমের আমদানি থাকে বা এখানকার খাল বিল থেকে সেই মাছগুলো তুলে আনা হয়। এর বাইরেও কিন্তু চাষের মাছ রয়েছে এবং নদীর মাছের পাশাপাশি যে সামুদ্রিক মাছ সেখানেও কিন্তু প্রচুর সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে এবং ঈদের ছুটির পরে মাছের চাহিদা বেড়েছে কিন্তু তারা বলছেন এবং সেই ভোর থেকে কিন্তু এই মাছের যে বেচা কিনা চলছে এবং সেটি কিন্তু এখানকার যে এই আড়তগুলো রয়েছে তারা বলছেন যে এখানকার যে নাব্য সংকট এবং এই আড়তে প্রবেশের যে সরু রাস্তা সেই কারণে তাদের অনেকটা ব্যয় বেড়ে যাচ্ছে এবং মুন্সিগঞ্জ যে টার্মিনাল রয়েছে, লঞ্চ টার্মিনাল, সেখান থেকে তাদের অন্য নৌকায় করে বা ট্রলারে করে কিন্তু এই মাছগুলো নিয়ে আসতে হচ্ছে। আর যেসব ট্রাক এখানে ঢুকছে পদ্মা সেতু হয়ে সেখানেও কিন্তু অনেক রকম চ্যালেঞ্জের কথা তারা বলছেন এবং এখানে আপনারা দেখছেন যে তাজা মাছ যে লাফালাফি করছে এগুলো কিন্তু নাটোর থেকে এসছে এবং ট্রাকে করে কিন্তু পানি জমিয়ে সেখান থেকে এগুলো তাজা অবস্থায় বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তবে এখানে যে প্রচুর যে চিংড়িও কিন্তু আমরা দেখছি যে পসরা বসেছে, তবে ভোক্তাদের এবং এখানকার অনেকে অভিযোগ করেছেন যে চিংড়িতে কিন্তু জেলি মিশ্রণ করা হচ্ছে এবং একই সঙ্গে এখানে যেই বিভিন্ন রকমের শিং মাছ উঠেছে সেই শিং মাছের মধ্যে কিন্তু কাপড়ের রং মেশানোর অভিযোগ উঠেছে। এদিকে যে এসব অভিযোগের ব্যাপারে কিন্তু স্থানীয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে না বলে কিন্তু মানবদেহের অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে এখানে ক্রেতারা অনেকটা প্রতারিত হচ্ছেন এবং এই যে এখানকার যে ইলিশগুলো বিক্রি হচ্ছে সেই ইলিশের ব্যাপারেও কিন্তু পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ ইলিশেই যে উপকূলীয় ইলিশ সেই ব্যাপারেও কিন্তু অভিযোগ রয়েছে এখানে এবং এখানকার যে এই হিমায়িত মাছ যেগুলো আনা হচ্ছে এবং সেগুলো কিন্তু তাদের মজুত করে রাখা হয় এবং পরিবেশ বুঝে সেগুলো বাজারজাত করা হয় বলেও কিন্তু অভিযোগ রয়েছে এখানকার যে আড়তদার, এক শ্রেণীর আড়তদারদের ব্যাপারে এবং এখানকার যে শতাব্দী প্রাচীন এই হাটের যে কিন্তু খোলা আকাশের নিচেই বেচা বিক্রি চলে এবং বৃষ্টি রোদ সব উপেক্ষা করে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকাররা সেখানে কেনাবেচা করেন এবং এই মাছের পাশেই কিন্তু রয়েছে যে একদম যেই লঞ্চ টার্মিনালটি রয়েছে এটি কিন্তু মৃগাদিম বন্দর নামে পরিচিত। এটি খনন কাজ কিছুদিন করলেও কিন্তু সেই নাব্য সংকটটা দূর করা যায়নি বলেই কিন্তু এই চ্যালেঞ্জের কথা বলছেন এখানকার আড়তদাররা। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মাছ বেচা কেনার সবশেষ অবস্থা জানতে ছিলাম মুন্সিগঞ্জে। কানাডার উপর আমদানি শুল্ক আরোপে এবার ট্রাম্পের নিজের দল থেকেই বিরোধিতা এসেছে। রিপাবলিকান পার্টির 4 সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে এই শুল্কের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করিয়েছেন। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রস্তাবটি পাশ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী কানাডার পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলেরই 4 সিনেটর। এই সিনেটররা স্থানীয় সময় বুধবার কানাডার পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে উপস্থাপিত প্রস্তাবে ভোট দেন। এই নেতারা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র্যান্ড পল ও মিচ ম্যাককনেল, মেইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিংস এবং আলাস্কা অঙ্গরাজ্যের সিনেটর লিসা মার্কোস্কি। তারা ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে সিনেটে এই প্রস্তাব পাশ করান। র্যান্ড পল জানান, যুক্তরাষ্ট্র যে চেতনার ওপর প্রতিষ্ঠিত হয়েছে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত তার পরিপন্থী। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে শুল্ক আরোপ করা হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, নিজের দলের ভেতর থেকেই এমন প্রতিবাদ ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা হতে পারে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই 4 রিপাবলিকান সিনেটরের সমালোচনা করে বলেন, তারা বিশ্বস্ত নয়।
কাকুলি আখতার, সময় সংবাদ। ভারত সরকারের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগে দেশটির আদালতে মামলা দায়ের করেছে ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স। মাস্কের দাবি, ভারত সরকার ডিজিটাল আইনকে পাশ কাটিয়ে সহযোগ নামক নতুন ওয়েবসাইট ব্যবহার করে কোনো প্রক্রিয়া না মেনেই কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিচ্ছে। তবে ভারত সরকার দাবি করেছে এই পোর্টাল অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য জরুরি, যদিও গুগল, অ্যামাজন ও মেটা এই ওয়েবসাইটের পক্ষে রয়েছে। এই মামলায় এমন এক সময় এলো যখন ভারতের রেল মন্ত্রণালয় এক্সকে দিল্লির মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনার পোস্ট মুছে ফেলার নির্দেশ দেয়। এক্স জানায়, এসব পদক্ষেপ বাক স্বাধীনতা এবং স্বচ্ছতার পরিপন্থী। ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়োগকৃত প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল করেছে। এর আগে একই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টও। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এক ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। একজন দুজন নয়, একসঙ্গে প্রায় 26,000 নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত। শুধু তাই নয়, রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে প্রায় 9,000 প্রার্থীর নিয়োগের অনিয়ম প্রমাণিত হওয়ায় তাদের 12% সুদসহ চাকরির টাকা সরকারকে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ভারতের নিয়োগ সংক্রান্ত মামলায় এ ধরনের রায় নজিরবিহীন। এত বিপুল সংখ্যক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাতিলের রায়ও হয়নি। ফলে সুপ্রিম কোর্টের এই রায়টি একটি ঐতিহাসিক রায় বলেও মনে করা হচ্ছে। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। এই রায়ে আবার বলা হয়েছে যে সিবিআই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু চাকরিটা চলে যাবে। যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে, বাক কমিটি যেখানে তদন্ত করেছে, যেখানে চিহ্নিত করেছে, তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল, প্রশ্ন এটা। এর আগে কলকাতা প্রশাসনের বিরুদ্ধে চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একদল চাকরি প্রার্থী মামলা করলে সেই রায়ে প্রায় 26,000 নিয়োগ বাতিলের রায় হয়। গ্রেপ্তার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মমতা প্রশাসন দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে বহাল রাখেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঈদ উল ফিতরের ছুটিতে প্রবাসীদের পদচারণায় মুখর মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন এলাকা। পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ভিড় করেছেন পেরাক রাজ্যের পাংকর দ্বীপে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনায় মুখর মালয়েশিয়ার পাংকর দ্বীপ। স্বচ্ছ নীল পানি, সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের অপূর্ব দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে গেছেন অনেকে। পাহাড় আর সাগরের দৃশ্য নজর কাড়ে পর্যটকদের। আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। অনেকে আবার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। আমরা তো সবাই কাজে ব্যস্ত থাকি, তো ঈদের সময় যে ছুটিটা পাই আমরা কোথাও ঘুরতে যাই একসাথে, এটাই আমাদের ঈদ আনন্দ। অসাধারণ একটা জায়গা, ওয়েদার খুব ভালো, মানে আমরা খুব এনজয় করছি। যারা বাঙালি আছেন তারা এখানে আসতে পারেন পাংকর আইল্যান্ড। ঈদ হলিডে কাটানোর জন্য মানে এই জায়গাটা অনেক ভালো। রাজধানী কুয়ালালামপুর থেকে 245 কিলোমিটার দূরের এই দ্বীপটি পেরাক রাজ্যেরই একটি শহর। 18 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে জনসংখ্যা মাত্র 30,000। এখানকার মানুষের জীবনযাত্রা ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের উপর অনেকাংশে নির্ভরশীল। তবে সমুদ্র থেকে মাছ আহরণ করেও জীবিকা নির্বাহ করেন অনেকে। দ্বীপটিকে ঘিরে রয়েছে ছোট ছোট কয়েকটি উপদ্বীপ। তেলুকনিপা চিবিস থেকে গিয়াম, মেন্তাগুর ও চিম্পান সহ কয়েকটি উপদ্বীপে যাওয়ার জন্য রয়েছে নৌকা, স্পিডবোট। এই ছোট্ট দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালী অভিমুখে অবস্থিত। সমুদ্রের মাঝে বাসমান মসজিদে ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্য,
ও মননশীল নির্মাণশৈলীর অভূতপূর্ব সমন্বয়ে তৈরি করা মসজিদটি পরিদর্শনের জন্য প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটে এখানে। মালয়েশিয়ার পাঙ্কুর দ্বীপ থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ভোরের সময় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটের বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ক্যাম্প করবে টাইগাররা। বিসিবির সূত্রের খবর, 11 এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প, যেখানে উপস্থিত থাকবেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের সকল সদস্য। তবে ক্যাম্প শুরুর আগেই PSL খেলতে পাকিস্তান উড়াল দেওয়ার কথা রয়েছে রিশাদ হোসেন এবং লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে বাংলাদেশ। তবে ম্যাচ অনুশীলনের বাইরে নেই কেউ। ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই। পারফরমেন্সের উপর নিচ থাকলেও ম্যাচ ফিটনেস এবং অনুশীলনের ঘাটতি থাকার কথা না কারোরই। তবে এবার ঈদ উল ফিতরের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়েছেন সব ক্রিকেটাররা। আন্তর্জাতিক বিরতি থাকায় সময়টা বেশ উপভোগ করেছেন সবাই। দেশের বাইরেও আছেন কয়েকজন, কিন্তু সুখের সময় শেষ হতে চলল ক্রিকেটারদের। আবারও ডাক পড়েছে মাঠে। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের কয়েক ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী 15 এপ্রিল বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে। পরে সেখান থেকে সোজা সিলেট চলে যাবে অতিথিরা। সেখানেই 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। তার আগে 11 এপ্রিল থেকে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ভেন্যু সিলেটেই হবে সেটা। 10 এপ্রিল ডিপিএল এর ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে। এর আগে ক্যাম্প সামনে রেখে 8 এপ্রিল ঢাকায় আসবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি। তাদের অধীনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। নতুন করে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটা হবে ফিল সিমন্সের প্রথম হোম অ্যাসাইনমেন্ট। এর আগে দেশের বাইরে ভালো খারাপ মিলিয়ে সময় কেটেছে এই ক্যারিবিয়ানের। এদিকে বোলিং কোচকে নিয়ে চারদিকে কানাঘোষা শোনা গেলেও জিম্বাবুয়ে সিরিজে অ্যাডামসই সামলাবেন তাসকিন শরীফুলদের দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকছেন সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি। তবে আসছে সপ্তাহে ঘোষণা করা হবে টেস্টের দল। যদিও সেখানে লিটন আর রিশাদ যে থাকছেন না তা নিশ্চিত, কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে 6 এপ্রিল রিশাদ এবং 8 এপ্রিল দেশ ছাড়বেন লিটন দাস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আজ পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগারদের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ আশাবাদী হেড কোচ সরওয়ার ইমরান। মূল পর্বে টিকিট নিশ্চিতের লড়াইয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। টাইগারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি। দেশের অন্যতম সেরা কোচ মানা হয় সরওয়ার ইমরানকে। কদিন আগে ছিলেন অনূর্ধ্ব-19 নারী দলের দায়িত্বে। এবার সেই কোচ নিগারদের সঙ্গে যাচ্ছেন প্রথম অ্যাসাইনমেন্টে। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতে এদিন পাকিস্তানের পথ ধরেছে বাংলাদেশ। সবার আগে বিমানবন্দরে হাজির কোচিং স্টাফের সদস্যরা। কঠিন মিশনের জন্য দলের সঙ্গে বিসিবি যুক্ত করেছে ডেভিড হ্যামকে। তার পরামর্শ আর সরওয়ার ইমরানের দীক্ষা নিয়ে দলও প্রস্তুতি নিয়েছে বেশ ভালোভাবে। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেড কোচ। প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে খেলতে হবে মোট 5 ম্যাচ। লড়তে হবে থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া কঠিন পরীক্ষা দিতে হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন সরওয়ার ইমরান। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের চ্যালেঞ্জ নিতে বোলারদেরও প্রস্তুত করেছেন ভালোভাবে। 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড, এবং এদেরকেও ছোট করে দেখছি না। 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচই উইন করতে চাই। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এইভাবে প্র্যাকটিস করিয়েছি। পাকিস্তানে গিয়ে বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন করবে বাংলাদেশ। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাওয়ার মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা চতুর্থবারের মতো AHF কাপ হকিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, যার জন্য মাওলানা ভাসানী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছে জাতীয় হকি দল। এই টুর্নামেন্টে শিরোপা জিতে এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করতে চায় মিমো আমিরুলরা।
ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই অনুশীলনে নামতে হলো বাংলাদেশ হকি দলকে, কারণ তাদের সামনে যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। AHF কাপ খেলতে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে মিমো, শীতুল, আমিরুলরা। 54 জন খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্প নেমে এসেছে 24 জনে। এখান থেকেই 18 জনের স্কোয়াড ঘোষণা করবেন প্রায় 9 বছর পর জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া মামুনুর রশিদ। অভিজ্ঞ ও তরুণদের মিশেলেই দল গড়তে চান তিনি। AHF কাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান কোচ। গত 5টা আসরে 4টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, 4বার আমরা চ্যাম্পিয়ন। তো আমাদের টার্গেট অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই যাব, আমরা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্যই খেলবো। তো সেই হিসাবে আমরা টিমটা মোটামুটি ভালো প্র্যাকটিস করেছি। 10 দলের টুর্নামেন্টে সেরা 4-এ থাকলেই সরাসরি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তবে কোয়ালিফায়ারের সঙ্গে আমিরুল, শীতুলদের চোখ টানা 4 শিরোপা ঘরে তোলা। কিন্তু কাজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য, কারণ দলে নেই অভিজ্ঞ ক্যাম্পেইনার রাসেল মাহমুদ জিমি। জিমি ভাই অবশ্যই একজন ভালো খেলোয়াড়, আমরা তাকে সবসময় মনে রাখবো এবং আমাদের বর্তমান যে টিম আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সবাই মিলে জায়গাটা রিকভার করে একটা নতুন করে টিম সাজিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য। আগের বার সিনিয়রের সংখ্যা বেশি ছিল, এবার জুনিয়র প্রায়োরিটি বেশি পাচ্ছে, বাট ঠিক আছে, ভালো। ফেডারেশন থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে, চেষ্টা করতেছে আমাদের যত চাহিদা আছে সেটা পূরণ করার জন্য। AHF কাপ এই টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ অবশ্যই ফেভারিট টিম থাকে, ডমিনেট করে সবসময়। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা লাস্ট টাইম চ্যাম্পিয়ন ছিলাম, তো অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবো, এবারও ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত হবে এবারের AHF কাপ। এর আগে 15 এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। পাকিস্তানের ক্রিকেট দলের একের পর এক ব্যর্থতায় হতাশ সাবেক ক্রিকেটাররা। বেহাল দশার পরিবর্তনে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির পদত্যাগ করা প্রয়োজন। দেশটির ক্রিকেট পরিবর্তনে পুরো বোর্ডকে ঢেলে সাজানো উচিত বলে করা মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। শুধু তাই নয়, বোলারদের এক হাত নিলেন সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান। কোনোভাবেই সুদিন ফিরছে না পাকিস্তানের ক্রিকেটে। একের পর এক ব্যর্থতায় সমালোচনা চলমান। ঘরের মাটিতে সিরিজ হোক কিংবা প্রতিপক্ষের মাঠে, কোথাও জয়ের দেখা পাচ্ছে না বাবর রিজওয়ানরা। এমন বেহাল দশায় প্রায়ই নিজেদের দেশের ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য করে বসেন সাবেক ক্রিকেটাররা, যেখানে পিসিবির দূরদর্শিতার অভাবকেই দুষছেন তারা। কোচদের পদত্যাগ, নির্বাচকদের চাকুরিচ্যুত করার ঘটনা কিংবা বারবার নীতি নির্ধারণী মহলে পরিবর্তন, সব মিলে হজবরল অবস্থা পিসিবির। পাকিস্তানের ক্রিকেটের এমন দৈন্য দশায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে যাচ্ছে তাই পারফর্ম করেছে মেন ইন গ্রিন। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটাকে। সেই ক্ষত না শুকাতেই আবারও বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজে 4-1-এর বড় ব্যবধানে হারতে হয় দলটাকে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও হারে প্রথম দুটিতে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর ব্যর্থতায় কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির ক্রিকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে এই হারে রীতিমতো ফুঁসে উঠেছেন কামরান আকমল। ক্রিকেটারদের নয়, বরং বোর্ডের পরিকল্পনার অভাব আর সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার কারণেই এমন বেহাল দশা মেন ইন গ্রিনের বলে দাবি সাবেক এই উইকেট কিপার ব্যাটারের। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির পদত্যাগের দাবি করেন কামরান। শুধু বোর্ড চেয়ারম্যানকে নিয়ে কড়া মন্তব্য করেই ক্ষান্ত হননি, বরং পাক বোলারদেরও এক হাত নিলেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানের ক্রিকেটের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি এটা। পিসিবি চেয়ারম্যান যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত, নিজের সুনাম নষ্ট করা উচিত না। বর্তমান এই দলের অবস্থা আপনি উন্নতি করুন। পাকিস্তানের বোলারদের কথা আর কি বলবো, এই পিচেও বোলাররা পারফর্ম করতে না পারলে কোথায় গিয়ে করবে? এশিয়ার পিচেও তারা ভালো করতে পারে না, এশিয়ার বাইরে গিয়েও তারা ভালো করতে পারে না। পাকিস্তানের বিপক্ষে তাহলে প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলানো উচিত। আমরা জানি না যে কোথায় কিভাবে বোলিং করতে হয়। পিসিবিতে পরিবর্তন আনা খুবই জরুরি। পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশার পরিবর্তনেই পুরো বোর্ডকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন কামরান আকমল। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পর এবার বড় সুখবর পেল পাকিস্তান ক্রিকেট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন পিসিবি বস মহসিন নাকভি। আগামী 2 বছরের জন্য এশিয়ার ক্রিকেট প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আম্পায়ারের দায়িত্ব পেলেন 2 বাংলাদেশি, মাসুদুর রহমান মুকুল ও সাথীরা জাকির জেসি। এক পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনার অন্ত নেই। চেয়ারম্যান মহসিন নকভির দূরদর্শিতার অভাবেই নাকি ডুবছে দেশটির ক্রিকেট। তবে এবার দারুণ এক সুখবর পেলেন মহসিন নকভি। পিসিবি চেয়ারম্যান এবার সামলাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মহসিন নকভি। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভার স্থ
স্থলাভিষিক্ত হলেন পাক বোর্ড চেয়ারম্যান। ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এসিসির বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 2 বছরের জন্য এই পদের দায়িত্ব পালন করবেন নাকভি। এসিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আম্পায়ার তালিকায় জায়গা পেলেন 2 বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। সম্প্রতি আইসিসি 10 জন আম্পায়ার ও 3 ম্যাচ অফিসিয়ালের এই তালিকা প্রকাশ করে। এর আগে 2020 ও 2024 আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মুকুল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাথিরা জাকির জেসি। এর আগে নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আজ বৈঠকে বসছেন ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী। থাই সরকার আমন্ত্রণ নৈশভোজে অংশ নিলেন 2 নেতা। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রপ্তানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। দেশে ফিরল জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ 7 বছরের শিশু মুসা। নেওয়া হলো সিএমএইচে। উন্নত চিকিৎসায় শারীরিক অবস্থা উন্নতি জানালেন চিকিৎসকরা। চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমানোর উদ্যোগ। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন। দেশেই উন্নত সেবা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।